দেখছেন স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল। গত কয়েক বছর ধরেই বা বেশ কিছু বছর ধরেই আমরা দেখছি একটা রেওয়াজ চালু হয়ে গেছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতা বিদেশ সফরে গেলেই বিরোধী দলের যারা প্রবাসী কর্মীরা আছেন, নেতা কর্মীরা আছেন, তারা প্রতিবাদ করবেন, তারা নানা ধরনের সেখানে মিছিল করবেন, স্লোগান দেবেন। এটি এক সময় স্লোগান এবং কালো পতাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল আগে। এখন সেটা আরও উত্তপ্ত হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপের মতো ঘটনায় পরিণত হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেখানে কি হয়েছে, সেখানে আমরা একটা অপ্রীতিকর ঘটনা দেখলাম। তো এই বিষয়টি নিয়ে যদি আমরা আলাপ শুরু করি, আমরা আজকে বিষয় দিয়েছি দেশের গ্যাঞ্জাম বিদেশে, নিশ্চয়ই এর সঙ্গে আরও অন্যান্য বিষয় নিয়েও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আমাদের পরিচয় করে দিয়ে। আমাদের সঙ্গে আছে মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং আছেন মোহাম্মদ রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মাসুদ কামাল, আপনাকে শুরু করি। আপনি নিশ্চয়ই নিউ ইয়র্কের বিমানবন্দরের ঘটনা দেখেছেন। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেলেন, সেখানে প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার দল চলে গেল। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে একটা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা রাজনৈতিক নেতৃত্ব যারা গেছেন, তারা তাদের সাথে যে বেরোতে পারেনি, তারা আলাদা বের হয়েছেন। এবং তারপর সেখানে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের শিকার হয়েছেন, হেনস্থা হয়েছেন, আক্তার হোসেনের উপরে ডিম দিয়ে হামলা করা হয়েছে। সব কিছু মিলে আসলে আপনার কী মনে হচ্ছে? দেখুন, এই ধরনের একটা ঘটনা যেখানে ঘটবে, এটা তো আগেই টের পাওয়া গিয়েছিল। কারণ ওখানে যারা আওয়ামী লীগের লিডার আছেন বিদেশে, তারা অলরেডি ঘোষণাও দিয়েছিলেন যে তারা এখানে এদেরকে অন্যভাবেই করবে। কিন্তু আমি না ভাবছি অন্য কথা, যে কথাগুলো আপনার এখন যেটা বলতেছে প্রায় মানে প্রধান উপদেষ্টার প্রেস উইং, এগুলো তাদের কথা, তাদের এই কথাই বলতে হয়, কারণ তাদের তো একটা মুখ রক্ষা করতে হবে। তো আমি সব মিলিয়ে মনে করি, ঠিক আছে, প্রধান উপদেষ্টা চলে গেছেন, অন্যরা থাকতেন, অন্য যারা কর্মকর্তা ছিলেন তারা থাকতেন, তারা বলতেন আপনার আমাদের গেস্ট আছে, এরা তো গেস্ট, এরা সবাই কিন্তু প্রধান উপদেষ্টার দাওয়াতে গেছে। এদের কাউকে তো জাতিসংঘ দাওয়াত করে নাই, আমেরিকান গভর্নমেন্টও দাওয়াত করে নাই, দাওয়াতটা প্রধান উপদেষ্টা করেছেন। প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সচিব ফয়েজ সাহেব ছিলেন না। আমি বলি কি, উনি কি এদেরকে প্রোটেক্ট করতে পারতেন? পারতেন না, তো পারেন নাই। তো আমি বলছি যে ওখানে দূতাবাসের লোকজন আরও ছিল না, তারা সবাই থাকতো, প্রধান উপদেষ্টাকে গাড়িতে উঠাইতে তারা সবাই এখানে থাকতেন, এবং সবাই একসঙ্গে বেরোতে পারলো না, ভিসা জটিলতা, এগুলো আমার কাছে মনে হয় যে নিছক অজুহাত ছাড়া কিছু না। কারণ আমি তো ওখানে ছিলাম না, আপনি ওখানে ছিলেন না। তো ওনারা যা বলবেন তাই আমাদেরকে ওরা বুঝান যে এরা সবাই তাই মানবে। কেন ভিসা জটিলতা হবে? ভিসা জটিলতা হলে তারা গেল কীভাবে? আর এখানে একটা দেশের সরকার প্রধানের সঙ্গে যাচ্ছে, এটা ওখানকার এয়ারপোর্টের লোকজন বুঝবে না, ইমিগ্রেশন লোকজন বুঝবে না, তারা বুঝাতে পারে না হয়তো বা কী কারণে কী হয়েছে আমি যাই না। টোটালি আমাদের এই যে যারা গিয়েছেন গভর্নমেন্টের পক্ষ থেকে, তাদের ব্যর্থতার কারণে এই ঘটনার উদ্ভব হয়েছে, দুইজন দুই ভাগ হয়ে গেছেন। তারপর যে জিনিসটা ঘটেছে এখানে আপনি লক্ষ্য করেন, জামাতের লোক ছিলেন, ওনাকে কিন্তু দেখিনি, উনি কিন্তু আপসে পার হয়ে গেছে, আলাদা পার। উনি কীভাবে গেলেন? আচ্ছা, বিএনপির মহাসচিবকে নিয়ে যাওয়া হয়েছে, সবচেয়ে হাই ভোল্টেজ লিডার কিন্তু বিএনপি মহাসচিব। তো ওরা ওখানে বিএনপির লোকজন ছিল না, তারা কি করছে? তারা কেন ওনাকে প্রোটেকশনটা দিলেন না? ওনাকে উপরে হাত উঠে নাই, এবং ওনাকে দেখছি কেউ অসম্মানও করে নাই খুব একটা। বিভিন্ন জনকে আমি বলতে শুনছি, আমি একটা দেখলাম ভিডিওতে, সেখানে ওনার সম্পর্কে ভালোই বলা হলো যে উনি মানে মুরব্বী মানুষ, ওনাকে যেন কেউ কিছু না বলে, এভাবে চলে গেল। কিন্তু পুরো টিমের একজনকে আঘাত করা মানে সবাইকে আঘাত করা। তো এই জিনিসটা না, আমি মনে করি প্রথমত যে এই যে বাইরে, দেশের বাইরে কোনো একটা দলের কমিটি থাকা, অমুক করা, তারা ওখানে কাজ করা, এটা তো এমনি আমাদের আরপিওর মধ্যেও এটা নাই। এটা করলে ওই দলের প্রতি অ্যাকশন নেওয়া উচিত ছিল সব দলেরই। কিন্তু এটা আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে ছিল, তখনও আওয়ামী লীগের কমিটি ওখানে ছিল, বিএনপির কমিটিও ছিল, তারাও এই কাজগুলি করতো। আবার বিএনপি আমলে বিএনপির কমিটি ছিল, আওয়ামী লীগের কমিটিও ছিল। জামাতের কোনো কমিটি নেই, তারা আরপিওটা মেনেই চলে মনে হয়, ওদের কোনো কমিটি আছে বলে আমি জানি না। এনসিবির কী অবস্থা হবে জানি না, এনসিবি তো মানে তারা ওই পর্যন্ত যাইতে পারছে কিনা তাদের লোকজন নিয়ে, এটা আমার সন্দেহ। তাদের কোনো কমিটি আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এই যে পুরো ঘটনা যেটা ঘটছে, দেখেন এটার পেছনে কিছু কারণ তো আছে, আওয়ামী লীগ, আমি যদি অন্যভাবে বলি আপনাকে, কারা করছে এগুলো? আওয়ামী লীগের লোকজন করছে। কেন করছে? আগে তো মনে করেন বিএনপি যখন ছিল, বিএনপি দেশেও কথা বলতো, তাও এখানে যা হইচই করতো। এখন তো আওয়ামী লীগকে আপনি দেশে কথা বলতে দেন না।
তার তো কিছু বক্তব্য থাকতে পারে, তার বক্তব্যগুলি বলার কোনো সুযোগ আছে, কোনো এভিনিউ আছে, কোনো জানলা আছে, দরজা আছে? নাই তো। তো তারা এখন ওখানে সমস্ত শক্তি ওখানে ব্যয় করছে। আবার আওয়ামী লীগের অনেক নেতা এখান থেকে মাল পানি কামাইয়া তারা তো ওখানে গেছে, প্রচুর মাল আছে তাদের কাছে, এত লুটপাট করছে যে ওই লুটপাট দিয়ে তাদের 2-3 জেনারেশন চলবে, তারাও এখানে হয়তো ইনভেস্ট করতে পারে। তো সব মিলিয়া বিষয়টা হলো কি জানেন, একটা প্রতিহিংসার রাজনীতির মধ্যে আমরা ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি। আজকে আওয়ামী লীগ, বিএনপি, আবার এনসিপি, আবার অমুক দল, আবার আবার গভর্নমেন্ট। আমি বড় আশা করছিলাম যে এই গভর্নমেন্ট ইউনূস সাহেবের হাতে পেরা সমস্ত দেশের মানুষ একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে। এই ভদ্রলোক সেটা মিজারেবলি ফিল করছেন, উনি চেষ্টাও করেন নাই। উনি বরং জাতিটাকে আরও বিভক্ত করে দিয়েছেন। এই বিভক্তি কিন্তু চলবে। আপনি আজকে দোষ দিবেন একজনকে, অমুক দোষ, ওরা ফাঁসি দিলেন আপনি, কিন্তু বিভক্তি কিন্তু এত কমবে না। আগামীকালকেও চলবে, পরশুও চলবে। তো বিভক্ত করে নেয় দেশটাকে 2 ভাগ 3 ভাগ করে নেয়া আপনাদের কী লাভ রে ভাই? এই দেশটাকে তো অগ্রসর করতে হবে। আমরা রাশেদ খান আপনার কাছে আসবো। এই যে রাজনীতিবিদরা বিদেশে গেলেই যেরকম এখন নানা রকম প্রোটেস্টের হচ্ছে না, এখন একটা সহিংস হয়ে যাচ্ছে, জুতা নিক্ষেপ, ডিম নিক্ষেপের মতো ঘটনা ঘটছে। আপনি একজন রাজনীতিবিদ, আপনি কি এইসব ঘটনা দেখে আপনার মনে কোনো মানে আমি ভয় কাজ করে যে বিদেশে গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমাদের বিদেশের সংগঠন আছে, প্রবাসী উইং আছে, মানে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত না, বাট আমাদের প্রবাসী অধিকার পরিষদ আছে। আমি যখন একটা জায়গায় যাব, অবশ্যই আমি প্রোটেকশন নিয়ে যাব। আমি তো জানি, আমি যেহেতু রাজনীতি করি, আমার শত্রু আছে, এবং আমি যদি নিজের মতন কোথাও প্রাইভেটলি যাই সেটা আলাদা কথা, সেখানে আওয়ামী লীগ এইভাবে জড়ো হয়ে আসতে পারবে না, সুযোগ নাই। কিন্তু জাতিসংঘের মতন জায়গায় যখন আমি যাব, বা সেখানে গণমাধ্যম থাকবে, সবাই জানে, সেখানে প্রোটেকশন রাখা দরকার ছিল। এটা কেন রাখেনি সেটা আমি বলতে পারবো না, বাট আমি যেদিন তারা গেল তার আগের দিন সকালে একটি লেখা আমি ফেসবুকে লিখেছিলাম, এবং সেটি অনেক গণমাধ্যমে ভিডিও আকারে প্রকাশও করা হয়েছে। দেখেন, আমি উল্লেখ করেছিলাম এই যে জাতিসংঘ সফরে 3টি দলের 6 জন প্রতিনিধিকে নেওয়া হলো, কেন, কি কারণ, কি উদ্দেশ্য, কোনো প্রয়োজন আছে? একমাত্র কারণ হলো এই প্রধান উপদেষ্টার প্রোটেকশন, অন্যান্য উপদেষ্টাদের প্রোটেকশন। এই সরকারের তো দল নাই। তারা জানতো যে এই জায়গায় গেলে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে, আওয়ামী লীগ করবে, কারণ আওয়ামী লীগ তো দল না, আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, আওয়ামী লীগ তো হিংস্র, আওয়ামী লীগ তো হায়েনা, তারা এগুলো ঘটাবে। তো এটা জানতো, সেই জায়গা থেকে তারা পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে যায়, পার্টি বলতে 3টা দলকে নিয়ে যায়। এর অন্যতম কারণ হলো যাতে করে এই প্রোটেকশনটা নিশ্চিত হয়। কিন্তু ঘটেছে উল্টো ঘটনা। আওয়ামী লীগ এমনভাবে জড়ো হয়েছে, বাকিরা আসলে বুঝে উঠতেই পারে নাই। কারণ বিদেশের মাটিতে এই ধরনের ঘটনা এটি প্রথম। মাসুদ কামাল ভাই বললেন যে তারা তো একই কাজ করতো, মানে কি তারা ডিম মারতো? কোনোদিন দেখেছেন? এইটা প্রথম। কোনো দল প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ আওয়ামী লীগ জানাতে পারে, সেখানে আমি এইটা নিয়ে আপত্তি তুলছি না, কিন্তু যে ভাষায়, যে আচরণ, যেভাবে তারা কথা বলেছে, যেভাবে ধাওয়া করেছে, এটা বিদেশের মাটিতে চলে না। বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে নাই। দেখেন, যখন বিএনপি, জামাত বা আমরা যখন আওয়ামী লীগের বাইরে আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা করেছি, বিদেশের মাটিতে বিএনপি বিক্ষোভ দেখিয়েছে, জামাত দেখিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো মন্ত্রী, নেতা ডিম মেরেছে, এভাবে গালিগালাজ করেছে, যৌক্তিক ভাষায় আন্তর্জাতিক মহলকে তারা দৃষ্টি আকর্ষণ করেছে। আর আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ তার কপালে আমি মনে করি যে কোরাল মেরেছে। এই ঘটনার পরে দেখেন পুরো জাতি এক হয়ে গেছে। বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ, এনসিপি, আমরা কিন্তু সবাই এক হয়ে গিয়েছি যে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। এটা কোনো শক্তি হতে পারে না, এটা একটি অপশক্তি। এই শক্তিকে যদি আমরা সুযোগ দিই তাহলে এরা কিন্তু শেষ করে ফেলাবে। 16 বছর সুযোগ পেয়ে কী পেরেছে? লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, এমন কোনো অপরাধ নেই যে আওয়ামী লীগ করে নাই। এই জুলাই বিপ্লবে তারা এত মানুষকে হত্যা করেছে। মাসুদ কামাল ভাই আরও বললেন যে পুরো ঘটনার পিছনে কিছু কারণ তো আছে। কি কারণ? একমাত্র কারণ হলো যে আওয়ামী লীগের আমরা পতন ঘটিয়েছি, এই অপশক্তির আমরা পতন ঘটিয়েছি। দেখেন, তিনি বললেন যে তাদের তো দেশে কিছু বলতে পারছে না তারা, এই জন্য পুরো শক্তি সেখানে ব্যয় করেছে। দেশে আওয়ামী লীগ কীভাবে বলবে? আচ্ছা, আওয়ামী লীগ কি স্বাভাবিক রাজনীতি করার জায়গাটা রেখেছে? আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদেরকে ক্ষতি করেছে। হাসিনা পালিয়ে গেছে। হাসিনা যদি মনে করতো বাংলাদেশে রাজনীতি করব, সে বলতো যে আমি দেশের বাইরে যাব না, আমি পদত্যাগ করলাম, আমাকে তোমরা জেলে নিয়ে যাও বা যা করবা করো। সে তো আওয়ামী লীগের পতন নিজেই ঘটিয়েছে, আওয়ামী লীগের অপমৃত্যু নিশ্চিত করেছে সে।
এখন আওয়ামী লীগের কর্মীরা আসলে কেন হাসিনার এই ফাঁদে পা দিয়ে রাজনীতি করছে আমি জানি না। আওয়ামী লীগ তো বাংলাদেশের ব্যাক করতে পারবে না, সেই সুযোগ নাই। চেষ্টা করবে, যতবার রাস্তায় নামবে ততবার মার খাবে। দেখেন না আওয়ামী লীগের 40 জন মিছিল করেছে, একজন ছাত্রদলের একজন ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে সে কিন্তু ধাওয়া দিয়েছে, সব পালিয়েছে। মানে আওয়ামী লীগের এখন আর ওই নৈতিক শক্তি নাই যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে। আর গণহত্যার বিচার কি হয়েছে? এরা তো অপরাধী, এরা অন্যায় করেছে। এদেরকে যদি মাসুদ কামাল ভাই মতো একজন সিনিয়র সাংবাদিক বলে, তাদের তো বলার আছে, তারা তো বলতে পারছে না। আরে ভাই, একজন অপরাধী, তার বিচার হবে, বিচার শেষ হওয়ার পরে যদি নিরপরাধ প্রমাণিত হয় তখন সে বলবে। এখন তো আওয়ামী লীগের বলার কিচ্ছু নাই। আর দেশের বাইরে তারা যে অন্যায় আচরণটা করেছে, এখান থেকে আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের ফেরার জায়গাটা রাখে নাই, রাজনীতি করার অধিকার তারা হারিয়েছে। দেশের মাটিতে যে ধরনের অপসংস্কৃতি, অন্যায় করেছে, অপরাধ করেছে, এর মাধ্যমে প্রমাণিত হয় আওয়ামী লীগ যদি কোনোভাবে ফেরে, আমরা যদি এদেরকে সুযোগ দিই, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে আরেকবার গণহত্যা পরিচালনা করবে। একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি আবুল কালাম আজাদ বলছি, সাভার গ্রামগড়া থেকে। জি আজাদ সাহেব বলেন। জি, আমার আজকের প্রশ্ন হলো যে আজকে যে বিষয়টা নিয়ে আপনারা আলাপ করছেন, যে বিদেশের বাড়িতে, বিদেশে বাংলাদেশের যারা মেহমান গেছে সেখানে রাজনীতিবিদ, প্রধান উপদেষ্টা সহ তাদের একজনকে আজকে ডিম মারা হয়েছে, তাই না? এটা এটা আমিও সমর্থন করি না, বা আমিও এটা ভালো চোখে দেখি না। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে যখন আদালত পাড়ায় আমাদের যে সব স্বৈরাচারী যে আওয়ামী সরকারের যে মন্ত্রী মিনিস্টার যারা অপরাধী হইয়া আদালতে গেছে, তাদের তো বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে তো দোষী বলা যায় না, তাই না? জি জি। কিন্তু তাদেরকে যখন ডিম মারা হয়েছে তখন কি কোনো অপরাধ হয় নাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার বুঝতে পারি। আমি রাশিদ খান যদি ছোট্ট করে উত্তর দেন। দেখেন, তাদেরকে যে ডিম মারা হয়েছে সেটা কি কোনো অপরাধ হয়নি? তিনি তো এই প্রশ্ন করলেন। আদালতে যে ডিম মারা হলো। আচ্ছা দেখেন, আদালতে যে ধরনের ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই জানেন যে ওবায়দুল কাদের কি বলেছিল, যে আমাদের পতন হলে 6 লাখ মানুষকে হত্যা করা হবে। তোফায়েল আহমেদ বলেছিল 3 লাখ মানুষকে হত্যা করা হবে। আওয়ামী লীগের বাড়ি ঘর রাখবে না। এই জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তারা প্রায় 2000 মানুষকে গুলি করে হত্যা করেছে। তারা অনেক লাশ গুম করেছে, গণকবর দিয়েছে। এমন কোনো অপরাধ নাই যা 16 বছরে আওয়ামী লীগ করে নাই। আয়নাঘর বানিয়েছে, গোয়েন্দা সংস্থাকে নিজেদের বাহিনীতে পরিণত করেছে, পুলিশকে দলীয় ক্যাডার বাহিনী বানিয়েছে। আমি একটু উত্তর দিই। এরপরে তারা অর্থ পাচার করেছে, ব্যাংক ডাকাতি করেছে, বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস করার জন্য এমন কোনো অপরাধ নেই, অপসংস্কৃতি নাই যার চর্চা তারা করে নাই। তো এই আওয়ামী লীগের উপরে মানুষের যে ধরনের ক্ষুব্ধতা ব্যক্ত করা দরকার ছিল সেটা করে নাই। তারা হয়তো এই ধরনের প্রতিবাদ ওই সময় জানিয়েছে, কিন্তু এখন কি এই ধরনের ঘটনা ঘটছে? দেখুন, অভ্যুত্থানের পর কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে, এবং অভ্যুত্থানের সময় ঘটে নাই। অভ্যুত্থানের সময় ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত মানুষ করে নাই, ওইটা ওই প্রতিহতের অংশ, ওই সময়কার প্রেক্ষাপটে সেটা ঘটেছে। আওয়ামী লীগ যারা করে তারা তো এখন বলবে যে এটা প্রতিহতের অংশ। না, এটা প্রতিহতের অংশ বলতে আওয়ামী লীগ যদি মনে করে যে তারা ডিম মারবে, ওকে, কিন্তু আমার কথা হলো তাদের ভাষাটা দেখেন, আচরণ দেখেন। হ্যাঁ, ডিম অনেক সময় আমি দেখেছি যে গণতান্ত্রিক প্রতিবাদের অংশ হিসেবে এটা হতে পারে, কিন্তু ওদের ভাষা, শব্দ শোন, একজন নারীকে ওরা ধর্ষণ করতে চেয়েছে, যে ধরনের বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে, এটাকে আপনি প্রতিবাদ বলেন? কেউ কি আদালতে গিয়ে বলেছে যে দীপু মনিকে আমরা এই গালিগালাজ করেছে? দেখছেন? জাস্ট প্রতীকী প্রতিবাদ হিসেবে, বা আওয়ামী লীগ যা কল্পনা করেছিল তার 1% ঘটে নাই। আর এই যে বিপ্লবী যারা গিয়েছে তারা কি অপরাধ করেছে? আর দীপু মনি তো অপরাধী। একজন অপরাধীর উপরে দীপু মনি কি করেছে বলেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, ভিসি নিয়োগে টাকা নিয়েছে, এমন কোন অপরাধ যে করে নাই। সেই অপরাধীর প্রতি মানুষের একটা বহির্প্রকাশ। আর যারা কি অপরাধী, মির্জা ফখরুল অপরাধী, আক্তার অপরাধী, তাদেরকে যেভাবে আখ্যায়িত করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, আমি মনে করি আজকে পুরো জাতি একতাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগের মানুষজন তাও যতটা আসলে সহানুভূতি আমরা দেখাচ্ছিলাম, আমার মনে হয় যে আওয়ামী লীগ সেই জায়গাটা নষ্ট করেছে। এখন কিন্তু সবাই বলছে আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া যাবে না। মাসুদ কালাম, আপনার যদি জানতে চাই, যদি আপনি এই দর্শকের প্রশ্ন উত্তর কিছু বলেন, অথবা আমার যে প্রশ্ন, যে আপনার কি আশঙ্কা যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতি আরো বাড়তে পারে কিনা? বাড়তে পারে, আমার মনে হয় বাড়বে আরও। কারণ হয়েছে জানেন, যে কাজটা করতেছে
তার তো একটা মানসিক অবস্থা আছে। আপনি যতক্ষণ পর্যন্ত সেই মানসিক অবস্থাকে আপনার বিবেচনায় না নেবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, ভাই তোমার এই কাজটা ঠিক না। যতক্ষণ তাকে আপনি ধমক দিবেন, বলবেন যে তোমার কিন্তু অবস্থা খারাপ, তুমি ওখানে করেছো, দেশে তোমার আত্মীয়স্বজনকে আমি ধরবো, অমুক করবো তমুক করবো, যতক্ষণ আপনি এটা করতে থাকবেন ততক্ষণ ওই লোকটা আরও অ্যারোগেন্সি প্রকাশ করবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই হিউম্যান নেচার। আপনি বলতেছেন ও তো অপরাধী, ও তো অপরাধী, ভাই তাহলে আদালতে কী করে নিচ্ছেন আপনি? ফাঁসি দিয়ে দেন। দীপুমণিকে আদালতে উঠাচ্ছেন আপনি, অথবা অন্য একজন লোককে আদালতে উঠাচ্ছেন। ইয়েকে আপনার কি বলে শামসুদ্দিন চৌধুরী মানিক, দেখেন শামসুদ্দিন মানিককে আমি পার্সোনালি পছন্দ করতাম না, ওনার সঙ্গে আপনাদের এখানে বসে আমার ঝগড়া হয়েছে। ওনার অনেক সমালোচনা আমি করি, আওয়ামী লীগের অনেক সমালোচনা আমি করছি, সবারই সমালোচনা করছি, বিপদের মুখে থাইকেও করছি। কিন্তু আমি তো মনে করি তাকে তো আপনি আদালতে উঠাইছেন কেন? বিচার করবেন বলে, তো বিচারটা করেন। যদি বিচারের আগে ডিম সুরা মেরে বলেন ও তো অপরাধী, তাহলে তো অপরাধ হয়ে গেল, তাহলে বিচারের দরকারটা কি? তাহলে আপনি কেন আদালতের সময় নষ্ট করতেছেন? ফাঁসি দিয়ে দেন, গুলি করে দেন, কারণ আপনি তো সিদ্ধান্ত নিচ্ছেন। যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কোনো পলিটিক্যাল লিডারের হাতে থাকে, যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো একটা পাবলিকের হাতে দেওয়া হয়, এটিকে মব বলা হয় ভাই। এবং আমেরিকায় আপনার নিউ ইয়র্কে যেটা হয়েছে এটা মব, আমি এটাকে মব বলি। মব যারা করছে তারা অবশ্যই সমালোচনার উপযুক্ত। কিন্তু এখন যে দর্শক যেটা বললেন যে মব তো আপনি এখানে আগে শুরু করছেন, আপনি তো মবটা এখানে আগে শুরু করছেন, এবং সেই মবকে এই রাষ্ট্র, এই সরকার প্রশ্রয় দিয়েছে। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, হয়েছে না? আপনি তো সাংবাদিকতা করেন, জিজ্ঞাসা করতে কোনো মামলা হয়েছে কিনা? একটা স্বাধীন দেশে একটা বাড়ি আপনি ভাঙবেন, একটা মামলা হবে না? আসামি কে? কোনো আসামি আছে? সবাই জানে কে আসামি, কেউ দেখছে? কাজটা যে ভালো হয় নাই এটা ওই দিন রাত্রে প্রধান উপদেষ্টা চক্ষু লজ্জার খাতিরে হইলেও 2 বার বিবৃতি দিছে, এই কাজটা ঠিক হয় নাই। তো উনি যে বিবৃতি দিলেন সে অনুযায়ী কি ল অ্যান্ড অর্ডার চললো না। তো উনি ওই বিবৃতি দিয়েছেন বাইরের দেশকে দেখানোর জন্য যে আমি এটা পছন্দ করছি না। ঘটনা তো ঘটলো, আর আপনি বলবেন বঙ্গবন্ধু অপরাধী, বঙ্গবন্ধুকে অপরাধী বানিয়েছেন আপনি। বঙ্গবন্ধু অপরাধী, হ্যাঁ অপরাধী, অনেক অপরাধ সে করছে, অপরাধ কে করে নাই? সন্ন্যাসী কে কে আছে দেশে ভাই? এখনো লোক জানেন, আমি একটা কথা বলি আপনাকে, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, তখন বিএনপি লোক দেখতাম মাঝে মাঝে বলতো মিটিংয়ের মধ্যে যে পুলিশকে ছাড়াইয়া, পুলিশকে বাদ দিয়া আসেন দেখি মাঠে, দেখি কার কত শক্তি আছে, বলতো না? বলতো। এখন সেরকম বলার বাস্তবতা তৈরি হয়েছে। আমরা একটা বিরতি চাই, বিরতির পরে জি অবশ্যই ভাই যেটি বললেন যে আওয়ামী লীগের ওই নৈতিকতা নাই যে আওয়ামী লীগ বলবে যে পুলিশ ছাড়া মাঠে আছেন। দেখেন এখন কিন্তু পুলিশ ওইভাবে ফাংশন করছে না, পুলিশ প্রতিহত করার আগে কিন্তু জনগণ প্রতিহত করছে। আমি কিন্তু আগেই বলেছি যে 30 জন মিছিল করছে, ছাত্র দলের একজন নেতা বাইক থেকে জাস্ট নেমেছে, হ্যাঁ ভয়তে কিন্তু সব পালিয়েছে। সুতরাং এখন আর পুলিশ লাগবে না। এই বিপ্লবী জনগণের মধ্যে যে ধরনের তেজ রয়েছে, এই তেজেই আওয়ামী লীগ ভয়ে মাঠে নামবে না। এক, দ্বিতীয়ত ভাই আরও যেটি বললেন, দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে, তারা তো আর ফেরার কোনো সুযোগ নাই। ভাইয়ের বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, মানে আওয়ামী লীগ মিছিল করার স্বাধীনতা পাচ্ছে না। ভাই মিছিল করার স্বাধীনতা কে পায়? একটি রাজনৈতিক দল পায়। আওয়ামী লীগ তো কোনো দল না, সন্ত্রাসী গোষ্ঠী। হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে, এই খুনিকে কি আপনি রাজনীতি করার অধিকার দিতে পারেন ভাই? কে বলে এক না? হাসিনা হলো আওয়ামী লীগের এক সময় সভাপতি। না না, একটা টাইম ফ্রেম ধরেন, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ছিল, এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে। সেই আওয়ামী লীগ তো নাই ভাই রে ভাই, এটা আপনি কি করে বলেন? চুরি করেছে হাসিনা, আওয়ামী লীগকে পারিবারিক দল বানিয়েছে। যে লোক ফোন করছেন উনি জিজ্ঞেস করে দেখেন, ও তো আওয়ামী লীগ, সে লোক ফোন করেছে সেটা আওয়ামী লীগ। তাহলে ওই লোক মানুষ না, সে তো ওই লোকের ভোটাধিকার নাই, ওই লোকের ভোটাধিকার নাই। তাহলে কিন্তু সে খুনির পক্ষে কথা বলতে পারে না। দেখেন খুনি করা আরে ভাই তাহলে আদালতে সমর্থন দেওয়া কিন্তু একই অপরাধ। সে তো এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি, সেটা আওয়ামী লীগ এসে পালিয়ে রেখেছে, পালিয়ে থেকে টেলিফোনে এই বিতর্ক সৃষ্টি করার জন্য প্রশ্ন করেছে। ভাই বাংলাদেশে 1 কোটি লোক আছে, মিনিমাম 1 কোটি লোক যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক থাকতে পারে,
আপনাদের থাকতে আরো পারে, স্বাভাবিকভাবে 30 থাকতে বছর পারে, রাজনীতি কিন্তু- করতে হবে ওই 1 কোটির অর্ধেক লোক জোগাড় করার জন্য। দেখেন তাহলে এই বললাম 1 তো কোটি ভাই। মানুষ কেন রাস্তায় নামছে না আওয়ামী লীগকে বাঁচানোর জন্য? আচ্ছা আমরা এটা বিরোধী বললাম তো, কেন নামছে না? আপনি খালি 1 ওই কোটি মানুষ নির্বাহী তো- আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, যেটা ওটা ওই যে আইন করছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল যদি কারো ধরা হয় 15 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্জশিট? আওয়ামী লীগকে হোয়াট ইজ যদি দ্য বলা মিনিং অফ হয়েছে, চার্জশিট? শোনেন, চার্জশিট মানে কি? আওয়ামী লীগ ধরে তো নিয়েছে এই অপরাধী। নিষিদ্ধের আগে তো নামতে পারে নাই, জনগণ তো নামতে দিচ্ছে না। বললাম তো তো ভাই। 1 কোটি মানুষ খালি নামুক উঠাই না। দেখেন না কি হয়। আওয়ামী লীগের এই শক্তি যদি এত সহজ থাকতো না দুনিয়াটা। তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানে বাস্তবতা মানেন, তারা কিন্তু বাস্তবতা দাঁড়াতো। মানেন, বাস্তবতা দেখেন, বড় আওয়ামী কঠিন। লীগ তো দল হিসেবে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আব্দুর রাশিদ খান, আপনাকে জানতে চাইবো, আলোচনা চলছে যে গণ অধিকার পরিষদ এনসিপি একভূত হয়ে যাচ্ছে কিংবা জোট করছে, মানে আসলে কি আপনারা এক হয়ে যাচ্ছেন কিনা? দেখেন, আমরা একসময় এক ছিলাম, একসাথে আন্দোলন করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন, একসাথে ডাকসু নির্বাচন করেছি। তাদের অনেকে দীর্ঘ সময় আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছে, দলের রাজনীতি করেছে, যে কারণে আমাদের ভিতরে একটা বোঝাপড়া আছে। আমাদের দলের যারা আছে, তাদের দলের যারা আছে, তারা সবাই চায় মোটামুটি আমরা এক হয়ে যাই। এই কারণে আমরা যারা দুই দলের শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, আমরা বসেছিলাম, কথা বলেছি, ফলপ্রসূ আলোচনা হয়েছে, মানে প্রাথমিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। কিন্তু ইদানিংকালে তাদের কতিপয় নেতার বক্তব্য আমাদেরকে আঘাত করছে। তারা বলছে আমরা নাকি এনসিপিতে যোগদান করতে চাই, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী সংগঠন বিলুপ্ত করে, দল বিলুপ্ত করে যোগদান করতে চাই। এটা আসলে সঠিক না। দেখেন, যে মিটিং হয়েছিল সেখানে নাহিদ ইসলাম ছিলেন, আক্তার হোসেন ছিলেন, আমাদের সভাপতি নুরুল হক নূর অসুস্থ, তারপরেও গুরুত্বপূর্ণ আলোচনা তিনি কষ্ট করে হলেও ছিলেন এবং আমিও ছিলাম। সেখানে আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা কেউ যদি এই জিনিসটা এইভাবে বোঝাতে চান যে আমরা আপনাদের সাথে যুক্ত হব, যোগদান করব, এটা কিন্তু সঠিক না। এইটা বললে আমরা আপনাদের সাথে এক হব না। এক হওয়ার প্রস্তাবনা অনেকটা তাদের কাছ থেকে এসেছে। যখন নুরুল হক নূর আক্রান্ত হলো হাসপাতালের বিছানায়, তাদের অনেকে বলল যে আসেন আমরা এক হয়ে যাই, যেহেতু আলাদা থেকে সবাই মার খাচ্ছি, সুতরাং একসাথে মার খাই, একসাথে যুদ্ধ করি, একসাথে সংগ্রাম করি। তো আমিও ইতিবাচক হলাম। আমি অনেক সময় তাদের সমালোচনা করেছি এই টকশোতে, আপনার সামনে মাসুদ ভাই ছিল। কিন্তু আমার কাছে মনে হলো ঠিক আছে, এক সময় যেহেতু একসাথে ছিলাম, এখন যদি এক হয়ে যায় ভালো, সমালোচনা আলোচনা থাকতেই পারে, কিন্তু আমরা যদি দেশে বৃহৎ একটি শক্তি হতে পারি সেটা তো ভালো। কিন্তু এখন যে যোগদানের কথা, যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে, আমাদের দল বিলুপ্ত করব, এটা আসলে সঠিক না। এইটা আমাদেরকে এক ধরনের হতাশ করছে যে তারা যেহেতু নিজেদেরকে অনেক বড় দাবি করছে, বড় হলে তো উদার হতে হয়। দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জাগো দল গঠন করেছিলেন, তারপরে কি করলেন, এরপরে সবাইকে নিয়ে তিনি কি করলেন, আরেকটি বড় দল করার পরিকল্পনা নিলেন, তখন তিনি ওই দল বিলুপ্ত করলেন। এখন এনসিপির যারা আছে তারা বলছে যে নাম থাকবে এনসিপি, নেতৃত্ব থাকবে তারা, আর আমরা সেখানে তাহলে কেন যাব? এটাকে কি একভূত বলে? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 28 বছর পরে ডাকসু নির্বাচনে ভিপি হয়েছে, আমাদের কোনো মাদার পার্টি ছিল না, এবং আমরা সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। আমাদের কোনো মানে মাথার উপরে ছায়া নাই। আমাদের নেতা বলতে আমরাই, আমাদের অভিভাবক বলতে আমরাই, আমাদের দলের সর্বোচ্চ নেতাও আমরা। এত কষ্ট করে এই বয়সে এই 7-8 বছরে দলটা দাঁড় করিয়েছি। প্রত্যেকটা জেলায় আমাদের কমিটি রয়েছে, আমাদের ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী সংগঠন রয়েছে, এমনকি এনসিপির নেতারাও জানে আমাদের সাংগঠনিক কাঠামো তাদের থেকে বড়। তো আমাদের দল আমরা বিলুপ্ত করে সেখানে যাব, আমরা বৃহৎ হতে চেয়েছি, বড় হতে চেয়েছি, কিন্তু তারা যে হীনমন্যতা, সবাই না, কতিপয় নেতা যে হীনমন্যতা প্রকাশ করছে, এইভাবে এক হওয়া কঠিন। তারপরেও আমি এনসিপির প্রতি আহ্বান রাখবো যে আপনাদের যে সকল নেতারা গণমাধ্যমে এসে বেফাস মন্তব্য করছে, এগুলো বন্ধ করান। এক যদি হতে পারি আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। এরকম ইতিহাস রয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদারতা দেখিয়েছিলেন, তিনি একটি দল গঠন করে বিলুপ্ত করলেন, আবার আরেকটি করলেন, সেটা তো সফল হয়েছে। এনসিপির পারফরমেন্স তো এই 7-8 মাসে আপনারা দেখেছেন। নাহিদ ইসলাম নিজে বক্তব্য দিয়েছে, যেভাবে আমাদের বড় হওয়ার কথা ছিল সেইভাবে আমরা পারি নাই। আমি তার বক্তব্য নিজে পাঠ করেছি। তো সেই জায়গা থেকে আজকে যদি গণ অধিকার পরিষদের একটি শক্তি রয়েছে, তারা একটি উদীয়মান শক্তি, এই দুই শক্তি যদি একটা জায়গায় আসে, সারা বাংলাদেশে দেখেন টকশোতে বলেন, বিভিন্ন নিউজ বলেন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে হইচই পড়ে গেছে যে এই দুটি শক্তি এক হলে আমরা ভালো কিছু পেতে যাচ্ছি। দেখেন, বাংলা বিষয়ের একজন সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমার সাথে পরিচিত, সে আমাকে মেসেজ দিয়েছে, রাশেদ আপনারা যদি এক হতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আপনাদের সাথে আসবো। এরকম অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করছে, তারা মনে করছে তারুণ্য বিভাজিত, এই বিভাজিত তারুণ্য কিছুই করতে পারবে না, এক ধরনের হতাশা আছে। সেই জায়গা থেকে এই জনগণের চাপ রয়েছে, একটি সামাজিক চাপ রয়েছে, আমরা যদি এক হয়ে যাই, আমরা এক হতে চাই, গণ অধিকার পরিষদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। কিন্তু আমাদেরকে যদি আপনি ছোট করেন, খাটো করেন, আমাদেরকে যদি বলেন যে আমরা যোগদান করতে চাই, আরে ভাই যোগদান যদি করতে চাই, বিএনপির মধ্যে বড় দল আছে, কথার কথা বলছে, জামাত আছে, অন্য দল আছে, আপনারা তো আহামরি এত বড় হয়ে যাননি। শুধুমাত্র সরকার আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে,
এই জন্য আপনারা হয়তো জামাত বিএনপি এনসিপি তিনটি দলের মধ্যে আপনাদের নামটা সরকার যুক্ত করে দিয়েছে, কিন্তু এমন না যে আপনারা এত বড় হয়ে গেছেন যে জামাত বিএনপিকে বাদ রেখে গণ অধিকার পরিষদ আপনাদের দলে যুক্ত হবে। আমি শেষ করি একটু, গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হবে না, যোগদান করবে না। যারা অহংকার করছে, যারা বড় বড় কথা বলছে, আপনাদের মাথায় রাখা উচিত অহংকার কিন্তু পতনের মূল। আপনারা যদি আসলেই বড় হয়ে থাকেন তাহলে উদারতা দেখান, আন্তরিকতা দেখান। গণ অধিকার পরিষদ আপনাদের সাথে এক হওয়ার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার কথা বলেছি, আন্তরিকতা প্রদর্শন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের কতিপয় নেতার যে বক্তব্য এইটা আসলে এক হওয়ার ভাষা না। এক ভাষা না। জি মাসুদ কামাল, এই একীভূত হওয়ার আপনার মতামত জানতে চাই। দেখেন, একীভূত হওয়ার যখন প্রস্তাবটা আসছে, রাশেদ খান বললেন যে ওদের দিক থেকে প্রথমে আসছে, ওনাদের দিক থেকে এক ধরনের ইতিবাচক মনোভাব নিয়ে ওনারা আলোচনা করেছে, আলোচনা তো করছে, এক টেবিলে বসছে। তাহলে এই যে এক টেবিলে বসলো, আলোচনা করলো, কারণটা কি? তাদের মধ্যে নীতিগত আচরণগত এক ধরনের মিল তারা দেখতে পেয়েছে বলে, হয়তো বিভেদটা খুব সামান্য, এবং তারা একসঙ্গে একসময় ছিল। তো একীভূত হলো সমস্যাটা কি? মানে ক্ষুদ্র ক্ষুদ্র হইয়া ওই এ ওর ধাক্কা খাবে, ও লাত্তি খাবে, কিল খাবে, ঘুষি খাবে, যদি একত্রিত হয় শক্তিটা বড় হয়। দেখেন, আমি নিজে বলি আপনাকে, আমার নিজের যে অভিজ্ঞতা, আমার নিজের যে স্বপ্ন, আমারও তো ভাই ছোটো মানুষ হলে একটা স্বপ্ন তো আছে, আমার যে স্বপ্ন এগুলো, আমি কিন্তু মনে করি ভাই আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, তাদের সেই যে প্রথাগত রাজনীতি, ট্র্যাডিশনাল যে পলিটিক্স, ভাই এটা নিয়ে আমি আর আশাবাদী হতে পারি না। আমি কিন্তু ইয়াংদের মাঝখানে থেকে কিছু ভালো কিছু খুঁজি, কারণ ইয়াংদের পক্ষে হয় কি, নতুন কিছু গ্রহণ করার একটা সাহস থাকে, যেটা নাকি বুড়াদের মধ্যে নেই। আমি কিন্তু নতুন কিছু গ্রহণ করতে চাইবো না। আমি কেউ মিয়া, আমি 4 দিন পর্যন্ত ভালোই আছি, আবার নতুন কি নিয়ে আসছো। কিন্তু যেটি ইয়াং, সে কিন্তু এক্সপেরিমেন্ট করতে চাইবে। ঠিক আছে, ওজন বললো, দেখি না কি হয়। বুড়া হয়ে গেলে তাকে তো সে সময়ই নেই, আর সে তখন বিদায়ের সময় গুনতেছে। তো আমার কাছে মনে হয় যে ইয়াং একটা যদি ফোর্স একত্রে, খেলে ওনারা দুজন কোনো যদি আরও কোনো ইয়াং ফোর্স থাকে, সবাই একত্র হোক। লক্ষ্যটা কি ভাই? লক্ষ্যটা হলো গিয়া এই দেশটাকে ভালো করা, লক্ষ্যটা হলো গিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা। আমি কিন্তু দুইটা দলের ঐক্য চাই না, কিন্তু আমি সমস্ত মানুষের ঐক্য চাই। শেখ হাসিনা কি করলো, খালেদা জিয়া কি করলো, অথবা ডাক্তার শফিকুর রহমান কি করলো, তাদের মধ্যে কি সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা আমাদের সারা দেশের মানুষের মধ্যে আপনি ছড়াইয়া দিবেন, এটা আমি চাই না। আমি চাই ওনারা যা করছে ওনাদের কাজ ওনারা করুক, আমরা সব মানুষ একত্র হই, মানুষের মানুষের বিভেদটা দূর হোক, এটা চাই। তাহলে জাতিকে আপনি অগ্রসর করতে পারবেন না। আপনি প্রমাণ করে দিলেন মাসুদ কামাল খুব খারাপ, এতে আপনার লাভটা কি? আপনি তো মাসুদ কামালের যে এক্সিস্টেন্স, আপনি এটাকে তো আর শেয়ার করতে পারবেন না। আমি তো দেশে থাকবো, সেটাই। কিন্তু আপনার কাছে মনে হয় যে আসলে এই যে দুটি দল, একদম ফাংশনাল দুটি দল আসলে এক হওয়া যায় বাংলাদেশে? যায় তো, বহু উদাহরণ আছে এরকম। আচ্ছা, যায়, এতে আমি কোনো সমস্যা দেখি না। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তো সবাইকে এক করেছে। জিয়াউর রহমান যেটা ছিল, প্রথমে উনি জাগ দল করছেন, পরে উনি অনেকগুলি দল কিনেছেন, নিয়ে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট করছিলেন। জাতীয়তাবাদী ফ্রন্টে কিন্তু এই যে ইয়ে ছিল, ওই যে মশিউর রহমান ছিল, মশিউর রহমান জাদুমিয়া বলে, উনি ইউপিপি ছিল একটা দল, উনি এখানে এসে যোগ দিয়েছিল। মশিউর রহমান তখন বড় নেতা, অনেক বড় নেতা। হ্যাঁ, তো এরা সবাই আসলো না, মশিউর রহমান ন্যাপ ছিল তখন, ন্যাপের একটা অংশ নিয়ে উনি যোগ দিয়েছিল। এরকম অনেক লোককে নিয়ে কিন্তু সে জাতীয়তাবাদী ফ্রন্ট করছিল। তারপরে এইগুলি সবাই মিলে একত্র হয়ে জাতীয়তাবাদী দল হয়েছে। আমরা রাশেদ একটু আপনার কাছে, মানে রাজনীতি আজকে যদি আলোচনায় বলি, শাপলা প্রতীক নিয়ে একটা আলোচনা আছে। আমি হয়তো এনসিপি কেউ থাকলে আরও ভালো হতো জিজ্ঞেস করতাম। আমি একটু রাজনীতিবিদ হিসেবে আপনাকে জিজ্ঞেস করি যে শাপলা প্রতীক নিতেই হবে, এনসিপির একটা গো ধরে আছেন, এবং আজকে স্যারজি যে স্ট্যাটাসটা দিয়েছেন, তিনি যে একটা দিয়েছেন, তিনি সেখানে একটা জায়গায় বলেছেন যে শাপলা প্রতীক না দেওয়া হয়, নির্বাচন কিভাবে হয়, কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরা দেখে নেব। মানে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন। এই ধরনের বক্তব্য আপনি কিভাবে দেখেন? দেখেন, সব বিষয়ে হুমকি ধামকি দিতে নেই। আমাদের পছন্দ ছিল অন্য প্রতীক, কিন্তু নির্বাচন কমিশনের যে তালিকা, সেখানে আসলে সেই প্রতীক ছিল না। যেমন কলম বা মোবাইল না থাকার কারণে আমরা ট্রাক প্রতীক নিয়েছি গণ অধিকার পরিষদের প্রতীক হিসেবে। এখন নির্বাচন কমিশন যে নিয়মের মধ্যে আছে, যে তালিকা দিয়েছে, নিয়মটা হলো যে ওর মধ্য থেকে নিতে হবে। এবং এনসিপি কিন্তু অপশন দিয়েছে, অপশন তো আছে, অর্থাৎ তারা 3টা চুজ দিয়েছে। তো এই 3টা চয়েসের মধ্য থেকে একটা হলেই তো হয়, তাই না? তো এইভাবে আসলে হুমকি ধামকি দিয়ে সব কিছু হয় না।
তো তারা যদি মনে করে যে আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, এখন যা বলবো তাই হবে, এখন সেই জায়গাটা নাই। বরং আন্তরিকতার সহিত তারা যদি নির্বাচন কমিশনের সাথে বসতো, কথা বলতো, আলোচনা করতো যে এটা আপনাদের ক্রাইটেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবেদন জানাই, কিন্তু তাদের শুরু থেকেই বক্তব্য হুমকি ধামকিমূলক। এইটাকে নির্বাচন কমিশন তার স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করেছে। এই জন্য তারা আসলে মানে মাথা নত করে না আমার কাছে মনে হয়। শুরুতে যদি তারা আন্তরিক হতো, আমার মনে হয় এটা সমাধান সম্ভবপর ছিল, কিন্তু শুরুতে তারা আন্তরিক হয়নি। আরেকটি বিষয়ে বলি, দেখেন এনসিপি উদীয়মান শক্তি, তারা নিবন্ধন পাচ্ছে, আমরা শুভকামনা জানাই। আমরা মনে করি যে আরও যে দলগুলো আছে কিছু ছাড় দিয়ে হলেও নিবন্ধন দেওয়া দরকার। দেখেন আমাদের সময় যেটি হয়েছে, আমরা কিন্তু নিবন্ধন তালিকায় 1 এবং 2 নম্বরে ছিলাম, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। একটি দলকেও নিবন্ধন দেওয়া হয়নি। তো এনসিপির জন্য আশীর্বাদ যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা কিন্তু নিবন্ধন ক্রাইটেরিয়া 1 নম্বরে রয়েছে। দেখেন প্রথমত বলা হলো তারা নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি। আমার মনে হয় যাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে পুরোপুরি শর্ত সবার পক্ষে পূরণ করা সম্ভবপর হয়নি, কারণ এটা অনেক কঠিন। তারপরেও নির্বাচন কমিশন অনেকটা ছাড় দিয়ে কিন্তু তাদেরকে নিবন্ধন দিচ্ছে। তো সেই জায়গায় নির্বাচন কমিশনের প্রতি আন্তরিকতা না দেখিয়ে যে ধরনের হুমকি ধামকি, এটাকে আমি আসলে খুব ভালোভাবে দেখছি না। বরং মানুষ কিন্তু আন্তরিকতা, ভদ্রতা, নমনীয়তা এগুলো পছন্দ করে। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে ছোট্ট যে উত্তর দেন। এনসিপি বলছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা বলছে যে আগামী ইলেকশনে তারা 150 আসন পাবে, তাদের জরিপ করে দেখেছে। আপনারা কি যে এনসিপি যদি 150 আসনের মতো আসন পেতে পারে এই লোভে একভূত হওয়ার চেষ্টা করছেন কিনা? আমার আসলে মানে আমার উত্তরটা মানে হাসির মাধ্যমে শেষ করা উচিত, তারপরেও বলি। দেখেন তারা বলছেন 150 আসন। ভাই আসন কি মামা বাড়ির কলা নাকি? মামারে বললাম, মামা চকলেট কিনে দিল। আমরা তো জাতীয় পর্যায়ে রাজনীতি করছি, তাদের সাংগঠনিক সক্ষমতা আমরা জানি, সবাই জানে। আমার মনে হয় তাদের যতটুকু অবস্থান ততটুকু দেখানো উচিত। আপনার অবস্থান এতটুকু, আপনি দেখেন এতটুকু, এটা কিন্তু অনেক সমস্যা সংকট সৃষ্টি করে। তো আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এগুলো এনসিপির অন্য নেতাদেরকে বিব্রত করে। আমি কিন্তু কথা বলেছি, তারা বলছে ভাই সে তো সেরকমই। আমি মনে করি তাকে একটু লিমিটেশনের মধ্যে আনা, অন্যথায় তারা মনে করেন যে 50টি আসন পাওয়ার যোগ্য, তারা বলছে আমরা ক্ষমতায় যাব। দেখেন জামাত বলছে, জামাতের একজন নেতা বলেছে আমরা হব সরকারি দল আর ইয়ে হবে বিএনপি হবে বিরোধী দল। এদিকে এনসিপি বলছে আমরা 150টি আসন পাবো, বিএনপি তো কোনো আসন নাই। আচ্ছা ঠিক আছে, একটু মাসুদ আপনি যদি বলেন আসলে সবকিছু মিলে শাপলা প্রতীক 150 আসন, ছোট্ট 2 মিনিট আছে আমার কাছে। শুনেন, এটা হলো যেন একজনের ছেলে মানুষই, ছেলে মানুষ অনেক সময় করে। কিন্তু দেখুন বাসায় ঈদের সময় আমরা ছোটোবেলা বলতাম যে আমাকে যদি জুতা কিনে দেওয়া না হয় তাহলে তোমাদের কাউকে ঈদই করতে দেবো না। বলতাম, বাবা হাসতো, বলতে ঠিক আছে ঈদ করতে দিস না। দিনে হয়তো দিনে জুতা পাইতাম না, আবার ঠিকই দেখতাম যে পুরানো স্যান্ডেল প্রায় লাফাতে লাফাতে যাচ্ছি। তো এটা হলো এরকম আর কি, ছেলে মানুষ বয়স কম, তো বয়স কম হলে এই ধরনের সমস্যাগুলো হয়, অভিজ্ঞতা কম, বয়স কম, এগুলি হয়। আর এনসিপি যে 150 আসন না, আমি একটা কথা বলি, এনসিপি যদি একা নির্বাচন করে, মানে কারোর সঙ্গে জোট করবে না, একা, তাদের বর্তমান যে সাংগঠনিক অবস্থা, তারা যদি একা নির্বাচন করে, তাহলে যদি কোনো আসনে দ্বিতীয় হতে পারে, সেইটাই হবে তাদের সাফল্য। আমি ভাবছিলাম যে ভাই বলবে যে আমি আর টকশোতে আসবো না, কথা বলা বলতে পারবো না, তাদের সাফল্য, আমি ভাবছিলাম ওইটা এটা হবে তাদের বলবে। সাফল্য যদি তারা কোনো একটা আসনে দ্বিতীয় স্থান অধিকার করতে পারে। 150 আসন তো দূরস্থ ভাই, 150 আসন এটা মামাবাড়ি। ওরা 150 আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে কিনা এটা নিয়েও সন্দেহ আছে, কিন্তু এটা বলবো না। এই কারণে কি ইলেকশনের সময় হয় কি জানেন, যখন নাকি আপনার ওই স্বতন্ত্র প্রার্থী হইতে গেলে অনেকগুলি ভোটারের সিগনেচার লাগে, তখন অনেকে শর্টকাট পথে কোনো না কোনো দলের নমিনেশন নিয়ে নেয়। যেমন আগে বাংলাদেশ কংগ্রেস জীবনে নাম শুনে নেয়, এতে কিন্তু অনেক প্রার্থী ছিল, ওরা কিন্তু ওরকমভাবে আসছিল। ওই যে হিরো আলম আছেন একজন, উনি কিন্তু কংগ্রেসের প্রার্থী ছিল, কংগ্রেসের জীবনে কংগ্রেস করছে নাকি। ও বলছে যে এই 2000 লোকের স্বাক্ষর সংগ্রহ করেছে, এটা সহজ হয়ে গেছে প্রার্থী। তো এরকম যদি অনেকে যে আসে প্রার্থী হওয়ার জন্য, কিন্তু বর্তমানে তাদের যে সাংগঠনিক অবস্থা এত সহজ না রে ভাই। তবে আমরা শুভকামনা জানাই যদি 150 আসন পাই, আমরা এটাকে গ্রহণ করব। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে। শুভকামনা দেন আপনাদের দুজনকে ধন্যবাদ। ওই দলে যাইতেছে, না ওই তাহলে আমরা যোগদান করতেছি, এটা মিথ্যা কথা। দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার। দর্শক আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন।